হ্যালো বন্ধুরা, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব লাইক করো। আজ আমি ফিজিক্সের একটা টপিক পড়াবো, যার নাম হচ্ছে মৌলিক বল বা ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন। এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণার মধ্যে যত ধরনের বল কাজ করে, সেই বলগুলোকে সাধারণত ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন বা মৌলিক বল বলা হয়ে থাকে। সেই মৌলিক বলগুলো সাধারণত 4 ধরনের হয়। 4 ধরনের বলগুলির মধ্যে সেই বলগুলি হলো 1 ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন বা ইলেকট্রোম্যাগনেটিক বল, গ্র্যাভিটেশনাল ইন্টারঅ্যাকশন বা গ্র্যাভিটেশনাল বল, স্ট্রং ইন্টারঅ্যাকশন বা শক্তিশালী বল, আর একটা উইক ইন্টারঅ্যাকশন বা দুর্বল বল। কেমন? আজ আমরা দুটো ইন্টারঅ্যাকশন সম্বন্ধে খুব ভালোভাবে জানব। সেই দুটো হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন আর একটা গ্র্যাভিটেশনাল ইন্টারঅ্যাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন ও গ্র্যাভিটেশনাল ইন্টারঅ্যাকশন জানার আগে আমরা প্রথমে জানব ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশনটা আসলে কী। এই মহাবিশ্বে যে কোনো দুটো চার্জ পার্টিকেল, অর্থাৎ যাদের চার্জ রয়েছে, সেই দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যে বল ক্রিয়াশীল হয়ে থাকে, তাতে তড়িৎ বল অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স অর্থাৎ চুম্বকীয় বল, এই দুটো বল একসঙ্গে কাজ করে থাকলে তখন সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশান হয়। কেমন? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশানের কতগুলো প্রপার্টি সম্বন্ধে আজকে আমরা জানব। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশান এর রেঞ্জ সাধারণত অসীম পর্যন্ত বিস্তৃত হয়। মানে এক জায়গা থেকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশান শুরু হলে তার প্রভাব অসীম পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। কেমন? এবং এইটা গ্র্যাভিটেশনাল ইন্টারঅ্যাকশানের থেকে অনেক বেশি স্ট্রঙ্গার। অনেক বেশি স্ট্রঙ্গার। কেমন? আমরা প্রকৃতিতে যত ধরনের ঘটনা দেখি, যেমন রেনবো, লাইটনিং, এইসব ঘটনার মধ্যেও ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশান লুকিয়ে থাকে। এছাড়া মানুষ যত ধরনের কারেন্ট চালিত বা তড়িৎ চালিত যন্ত্রপাতি ব্যবহার করে থাকে, যেমন টেলিভিশন, কম্পিউটার, এখানেও ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশান হয়ে থাকে। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশান শুধু এখানেই থেমে থাকে না। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশান বিভিন্ন পদার্থের যে কেমিক্যাল প্রপার্টি, সেই কেমিক্যাল প্রপার্টির ওপর প্রভাব বিস্তার করে। কোনো পদার্থের কেমিক্যাল প্রপার্টি কেমন হবে তা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশান দ্বারা নির্ণীত হয়। এছাড়া এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশান খুব ভালোভাবে বুঝতে পারবে আমাদের একটা প্রচলিত বা যেমন ধরো যখন লাইট যায়, লাইটের সব থেকে কোয়ান্টাইজড পার্টিকেলকে বলা হয় ফোটন। এই ফোটন যখন যায় তখন ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এখানেও ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশান দেখা যায়। কোয়ান্টাইজড পার্টিকেল অফ লাইট।
পার্টিকেল অফ লাইট। এছাড়া তোমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবে একটা উদাহরণ দিলে। এই মহাবিশ্বে যে কোনো দুটো সেম চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাই তো? ধরলাম যদি 1 কেজি ওয়াটারকে আমরা দুটো জাগকে 1 কেজি ওয়াটারে দুটো জাগকে 1 মিটার ডিস্টেন্সে রাখি, এতে 1%ও এক্সট্রা ইলেকট্রন যদি রয়ে যায়, তখন এদের মধ্যে যে বিকর্ষণ বলটা সেটা প্রায় 4.1 ইন্টু 10⁻26 নিউটন হয়ে থাকে, যা পৃথিবীর মাসের থেকেও বেশি। এবার ভাবো যে 1 কেজি ওয়াটারের দুটো জাগ যদি পরস্পরকে এত জোরে বিকর্ষণ করে, তাহলে পৃথিবীতে থাকা কতটা মুশকিল হতে পারে। তাই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশানে এত ফোর্স থাকা সত্ত্বেও দুটো ওয়াটারের জাগকে এই দূরত্বে রাখা সম্ভব, কোনো অসুবিধা হয় না। কারণ এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। এই পজিটিভ ইন্টারাকশান আর নেগেটিভ ইন্টারাকশানের মধ্যে যখন অর্থাৎ পজিটিভ অর্থাৎ এ পরস্পরকে বিকর্ষণ করে, নেগেটিভ অর্থাৎ পরস্পরকে আকর্ষণ করে। 1 কেজি ওয়াটারে যে এক্সট্রা ইলেকট্রন আছে, 1 কেজি এখানে 1 কেজি ওয়াটারে যে এক্সট্রা ইলেকট্রন আছে, এরা পরস্পরকে বিকর্ষণ করলেও এখানে নিউক্লিয়াস এখানে ইলেকট্রনগুলিকে আকর্ষণ করে, আর এখানে নিউক্লিয়াসগুলি এখানের ইলেকট্রনগুলিকে আকর্ষণ করে। ফলে এখানের এই বিকর্ষণ বলটি প্রতিমিত হয়ে যায়, প্রায় 10⁻0 হয়ে যায়। ফলে কোনো রকম অসুবিধার সৃষ্টি হয় না। তাহলে তোমরা দেখতে পেলে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান শুধুমাত্র অ্যাট্রাকটিভ নয় বা রিপালসিভ নয়, এটা দু ধরনেরই হতে পারে। ফলে এরা পরস্পর ক্যান্সেল আউট হয়ে যায়। ফলে এই মহাবিশ্বে বেশিরভাগই পদার্থ সবসময় নেগেটিভ বা পজিটিভ হয় না, শুধুমাত্র নিউট্রাল হয়ে থাকে। এছাড়া এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশানের জন্য অ্যাটমের মধ্যে ইলেকট্রন এবং নিউক্লিয়ায়ের মধ্যে অ্যাট্রাকশান ঘটে থাকে এবং অ্যাটম নিস্তরিত হয়ে থাকে। কেমন? এবার আমরা পড়ব গ্র্যাভিটেশনাল ইন্টারাকশান সম্পর্কে। গ্র্যাভিটেশনাল ইন্টারাকশান অর্থাৎ গ্র্যাভিটেশনাল বল পৃথিবীতে যত ধরনের মৌলিক ইন্টারাকশান আছে, অর্থাৎ এই 4 ধরনের মৌলিক ইন্টারাকশানের মধ্যে সব থেকে উইকেস্ট ইন্টারাকশান। কেমন? সব থেকে দুর্বল। কিন্তু যখন ম্যাক্রোস্কোপিক অবজেক্টের ক্ষেত্রে দেখা যায়, গ্র্যাভিটেশান ডোমিনেট করছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশানের থেকে গ্র্যাভিটেশনাল ইন্টারাকশানে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। কারণ একটা জিনিস দেখলেই বুঝতে পারবে, যখন গ্র্যাভিটি কাজ করে, গ্র্যাভিটি একমাত্র দুটো বস্তুর পরস্পরকে আকর্ষণ করার ক্ষমতা। কিন্তু এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশানের ক্ষেত্রে দুটো বস্তু পরস্পরকে বিকর্ষণও করতে পারে। কেমন? এখানে আকর্ষণ বল এবং বিকর্ষণ বল পরস্পরকে প্রতিমিত করে দিতে পারে, কিন্তু গ্র্যাভিটির ক্ষেত্রে সব সময় আকর্ষণ বলই কাজ করে। ফলে আকর্ষণ বলটা পরস্পর অ্যাড হতে থাকে, অর্থাৎ যুক্ত হতে থাকে এবং সেটা বড় আকারে ধারণ করে। সেই কারণে বড় অবজেক্টের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশানের কোনো ভূমিকা থাকে না, তখন গ্র্যাভিটি ডোমিনেট করে যায়। আর গ্র্যাভিটেশনাল ইন্টারাকশান এমন একটা ইন্টারাকশান, এই ইন্টারাকশান যে কোনো পৃথিবীতে যে কোনো বস্তুতে ক্রিয়াশীল হয় যার ম্যাস আছে, যার মাস আছে, যার এনার্জি আছে, যার মোমেন্টাম আছে, যে কোনো ধরনের বস্তুতে কাজ করতে পারে এবং এর রেঞ্জ সাধারণত ইনফাইনাইট পর্যন্ত হয়। এর রেঞ্জ ইনফাইনাইট পর্যন্ত হয়ে থাকে। এছাড়া গ্র্যাভিটির একটা সবথেকে ভালো প্রপার্টি, এটা কোনো কিছু দ্বারা অ্যাবজর্বড হয় না, এটা কখনো অন্য কোনো ফোর্সে ট্রান্সফর্ম হয় না।
এটা কোনো কিছু দ্বারা সিল্ড হয় না, কোনো কিছুকে আটকাতে পারে না। তাহলে গ্র্যাভিটির অনেক কিছু সুবিধা রয়েছে। তাই এই গ্র্যাভিটি কিসের জন্য রেসপন্সিবল বলো তো? এই গ্র্যাভিটি রেসপন্সিবল আমাদের যে স্ট্রাকচার অফ গ্যালাক্সির জন্য। গ্যালাক্সি স্ট্রাকচার অফ গ্যালাক্সির যে স্ট্রাকচারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তারপর ব্ল্যাক হোল তৈরি হওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট। স্পেস টাইম কার্ভেচারের জন্য এটা ইম্পর্টেন্ট। স্পেস টাইম কার্ভেচারের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া এটা সব সময় অ্যাট্রাক্ট করে, কারণ সেই কারণে এগুলো হয়, এটা অ্যাট্রাকটিভ অল টাইম অ্যাট্রাকটিভ হওয়ার জন্য এইগুলো তৈরিতে সহায়তা করে। এছাড়া স্পেস টাইম কার্ভেচার ছাড়াও এটা এক্সপানশন অফ ইউনিভার্সের জন্যও দায়ী। এক্সপানশন অফ ইউনিভার্সের এক্সপানশনের জন্যও এটাই দায়ী। বর্তমানে হাইপোথিসিস রয়েছে যে এই গ্র্যাভিটেশন কাজ করে সাধারণত একটা পার্টিকেলের দ্বারা, সেটা হচ্ছে গ্র্যাভিটন। এটা একটা স্মল মাসলেস পার্টিকেল যার স্পিন 2। বলা হয় যে কোনো দুটো বস্তুর মধ্যে গ্র্যাভিটেশন সাধারণত একটা পার্টিকেল ট্রান্সফারের দ্বারা হয়। সেই পার্টিকেল হলো গ্র্যাভিটন, যার স্পিন হচ্ছে যে 2। কেমন? আর এই মহাবিশ্বে যত ধরনের ইন্টারাকশান রয়েছে, সেই ইন্টারাকশানগুলো সাধারণত সুবিধার জন্য ফিল্ড হিসাবে কল্পনা করা হয়, এবং এই ফিল্ড দ্বারাই সমস্ত কিছু ক্যালকুলেশন করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা ফান্ডামেন্টাল ইন্টারাকশানের দুটো পার্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান এবং গ্র্যাভিটেশনাল ইন্টারাকশান, এই দুটো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারলে। কেমন? এই ভিডিওর পার্ট 2তে আমি স্ট্রং ইন্টারাকশান এবং উইক ইন্টারাকশান সম্বন্ধে অনেক তথ্য দেব। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। কিছু জানার থাকলে ও ভালো লাগলে কমেন্ট করো। আজ টাটা, এই পর্যন্তই।